প্রস্তাবিত যে বাজেট সেখানে আয় হচ্ছে ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ব্যয় হচ্ছে 9,38,000 কোটি টাকা। তার মানে ঘাটতি তো যেটি থাকেই আসলে, সেটির ব্যাখ্যা আপনি নিশ্চয়ই দিবেন। 2,43,000 কোটি এই ঘাটতি সে সরকার ব্যাংক থেকে আনবে এবং বিদেশি উৎস থেকেও আনবে। এবং একটা শঙ্কা আছে, আপনাদেরই শঙ্কা, আপনি সেটার সাথে একমত কিনা, যে সরকার যদি ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের ঋণ নেয় তাহলে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি আরো কঠিন হবে। এই বিষয়টাকে কিভাবে আপনি? হ্যাঁ, এখানে আপনার শেষটা দিয়ে যদি শুরু করি, সেটা হলো ব্যাংকিং খাতে যদি আপনার প্রচুর তারল্য থাকে, সেক্ষেত্রে সরকার বেসরকারি খাত নেওয়ার পরে যদি পর্যাপ্ত আপনার ফান্ড থাকে, গভর্নমেন্ট নিতেই পারে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতা ব্যাংকিং খাতে আপনার যে অবস্থা, তাতে করে বেসরকারি বিনিয়োগকারী যারা, তারাই নেওয়ার জন্য পর্যাপ্ত ফান্ডের কিন্তু আপনার সাপ্লাই নাই। তো সে জায়গাটায় যদি গভর্নমেন্ট বড় করে, এবং সে বাস্তবতায় এখানে বলা আছে যে আপনার 6,000 কোটি টাকা গভর্নমেন্ট কম বড় করবে এই বছরে। কিন্তু আমরা দেখেছি বাস্তবতা যেটা অনেক বছর ধরেই, অন্যান্য সোর্স থেকে যখন আপনার অর্থায়ন প্রাপ্তি যখন কঠিন হয়ে যায়, তখন ব্যাংকের যে টার্গেট থাকে, টার্গেটের থেকে বেশি আপনার নেওয়া হয়, ব্যাংক থেকে নেওয়া হয়। এখন পর্যাপ্ত যদি আপনার ডিপোজিট ক্রিয়েশন না হয়, মানি ক্রিয়েশন না হয়, তাহলে নেওয়া তো কঠিন। এটা একটা বিষয়। ডিপোজিট ক্রিয়েশনের সাথে আবার অনেকগুলো বিষয় কিন্তু জড়িত, অবশ্যই জড়িত। শৃঙ্খলা, ব্যাংকিং খাতের উপর আস্থার জায়গাটা, সেন্ট্রাল ব্যাংক আপনার সুদের হার কোন জায়গায় রাখছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা খুব খুশি হবে কম হলে, কিন্তু আমানতকারীরা আবার দেখা যাচ্ছে সুদের হার যদি কম হয়, আমার যে আস্থা কম থাকে, এমন দিকে নিয়ে যাবো। ফলে ওই একটা কথা আমরা বলি যে মানি ইন সার্কুলেশন, যে মানুষের হাতে হাতে টাকা থাকবে নাকি টাকাগুলো ব্যাংকে রাখবে। আমার হাতে 100 টাকা থাকলে আপনাকে আমি 100 টাকা লোন দিতে পারবো, কিন্তু এই 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক 500 টাকা লোন ক্রিয়েট করবে ব্যাংকিং সিস্টেমে। এটা আমরা মানি মাল্টিপ্লায়ার বলি। তাহলে ওই যে মানির যে গুণিতক, যে 5 টাইমস আপনার সেটা হওয়ার ক্ষেত্রে এটা টাকা ব্যাংকে থাকতে হবে। তাহলে ব্যাংকের উপর যে কনফিডেন্স কম থাকে, আপনি এরপরে যে প্রথমে যে কথাটা বললেন যে গভর্নমেন্টের যে টার্গেট আছে রেভিনিউর এবং গভর্নমেন্টের বাজেটের যে আকার, তাতে করে এই গ্যাপটা যেটা আছে, সেই গ্যাপটা বড় করতে হবে। বাংলাদেশে অনেক বছর ধরে মোটা দাগে আমার উন্নয়ন বরাদ্দ পুরোটাই ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট মানে হলো আমি ধার করে পুরোটাই আমি কি উন্নয়ন বরাদ্দ দিই, আর বাকি আমার রেভিনিউর যে আমার আয়টা, যেটা আমার সরকারের যে রাজস্ব আয়, সেই পুরোটাই চলে যায় আপনার চলতি ব্যয়ে। আর এখন তো আপনার নতুন করে আমরা যে গত আপনার যদি আপনি 2015-16 যদি দেখেন, আমাদের ফরেন আপনার লোন ছিল $41 বিলিয়ন। সেখান থেকে বর্তমানে বোধহয় আমি জানি যে 22-23 সালে এটা $105 বিলিয়ন মতো হিউজ আপনার মানে চার্জ হয়েছে, ওই জায়গায় অনেক বেড়ে গিয়েছে। ফলে আপনার ওই যে সুদে আসলে আপনার পে অফ করা যেটা, সেটা কিন্তু আপনার চলতি বাজেটের উপরে আপনার চাপ তৈরি করবে। ফলে আপনাকে কিন্তু উন্নয়ন বরাদ্দটা ধার করে করতে হচ্ছে। উনি যে কথাটা বলেন ঘাটতি বাজেট তো হবে, আমেরিকাতে ঘাটতি বাজেট, আমেরিকাতে কংগ্রেস বেঁধে দিতে হয় প্রেসিডেন্টকে যে আপনি কিন্তু ঘাটতি 6-7% বেশি করতে পারবেন না। ইলেকশন আসলে আপনার তারা কিছু পপুলিস্টিক প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করে। প্রশ্ন হচ্ছে ঘাটতি বাজেটের ব্যাপার না, আমি ছাড়া তো আসলে ব্যাকওয়ার্ডে যেতে হবে। এমন কথা যে ঘাটতি করলে ঘাটতিতে আমি এমন কোনো জায়গায় এটা ইনভেস্ট করছি কিনা, যে আমি যেই সোর্স থেকে আপনার ফান্ডটা নিয়ে আসছি, তার সার্ভিসিং এর থেকে ভ্যালু এডিশন বেশি হবে কিনা। যদি ভ্যালু এডিশন বেশি হয়, ওভার টাইম কি হবে, ওভার টাইম দেখা যাচ্ছে ওই ইকোনমিটাকে অ্যাবজর্ব করে নিবে। সেজন্য আমরা একটা সময় দেখি ডেট সার্ভিসিং বলি না, যে আমার জিডিপির শতাংশে আমার টোটাল যে ঋণ বাইরের এবং ভিতরে কত, সেখানে কিন্তু বেঞ্চমার্ক আছে যে এর বেশি হলে গভর্নমেন্টের ব্যবস্থাপনা আপনার চাপে পড়ে যাবে। তো এটা মোটামুটি হবে। আমরা এখন এই জায়গাটায় শঙ্কিত হচ্ছি। আগের দিকে কিন্তু আমরা বলছি যে গভর্নমেন্টের সব কিছু মিলিয়ে যে আপনার ধার যেটা করেছে সেটা মোটামুটি ঠিক আছে। এখন কিন্তু আমরা এই জায়গায় বলছি যে চাপে আছে। আর 2 নম্বর হলো, যখনই এই চাপটা বেড়ে যায়, তখন বাইরে থেকে যারা কিনা ঋণ দেওয়ার ব্যাপার থাকে, তারাও চিন্তা করে যে ভাই, ওখানে যদি আমি টাকা দিই, তাহলে ওই গভর্নমেন্ট কি এনাফ রেভিনিউ জেনারেট করে আমাকে দিতে পারবে কিনা, আবার তার এনাফ ডলার আছে কিনা যে কনভার্ট করে ডলার আমাকে পে করবে, ওইগুলো থাকে। ফলে সরকারের ব্যবস্থাপনায় কিন্তু ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু ভাবমূর্তি উন্নয়নের একটা বিষয় আছে, যেটি আসলে খন্দকার রুহুল আমিন হয়তো বলবার চেষ্টা করলেন, যে বিনিয়োগ যদি আপনি আনতে চান, তাহলে সেই অ্যাটমসফিয়ারটাও তো ক্রিয়েট করতে হবে। এখন আপনি যদি আপনার লোকাল যারা ইনভেস্টর, তারা যদি আপনার ভরসা না পায়, তারা যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার এডিকুয়েট না মনে করে বিনিয়োগের জন্য, তাহলে ফরেনার যারা আছে তারা তো ভাববে যে ভাই, আমি 7 সমুদ্র 3 নদী পাড়ি দিয়ে তোমরা এখানে ইনভেস্ট করো না, তুমি তোমার বাড়ির পাশে তুমি ইনভেস্ট করছো না, তাই না? এবং আমরা এই কাহিনীগুলো তো দেখছি যে দেশীয় যারা প্রবাসী বড় বড় উদ্যোক্তা, তারা পার্শ্ববর্তী দেশে বিনিয়োগ করছে, কিন্তু দেশে করছে না। সেটাও তো একটা স্পেশালাইজড ব্যাপার। সেটার জন্য হয়তো কিছু স্কিল স্পেশালাইজড ইন্ডিয়াতে আছে। আপনি যে এক্সাম্পলটা নিয়ে আসছেন, যে আইটির ক্ষেত্রে ওই এক্সপার্টিসটা হয়তো ইন্ডিয়ার আছে,
কিন্তু আমি মনে করি আমাদেরও সেদিকে অনেক বেশি জোর দেওয়া উচিত। জোর দেওয়া উচিত। অবশ্যই। একজন প্রবাসী বাংলাদেশি যে কিনা বাংলাদেশি অরিজিন, তার তো ডেফিনেটলি যদি ইকুয়াল বা কাছাকাছি যদি আপনার সুযোগ সুবিধা থাকে, সে বাংলাদেশে করার কথা। ইন্ডিয়াতে গিয়েছে মানে কি আমরা সবচেয়ে অনেক বেশি সেক্টরে যেহেতু চাচ্ছি, অবশ্যই তাকে তার দিকটাও দেখা দরকার আসলে। না, তাকে তো সার্ভাইভ করতে হবে, তাকে তো ওই প্রোডাক্টটা নিয়ে আপনার কম্পিটিটিভ থাকতে হবে। আমেরিকাতে বসে বা উন্নত বিশ্বে বসে যখন আপনার এখান থেকে কোনো কিছু জেনারেট করতে চায়, যেখানে এফিসিয়েন্সি সেখানে যেতে হবে, ফলে এফিসিয়েন্সিতে বিকল্প নাই, তাই না? তো ওগুলো আমাদের মানে মাথায় রাখতে হবে। তো আমার যেটা আপনি বললেন যে ওই যে অর্থায়নের যে জায়গাটা, সেখানে চাপ থাকছে এখনো। আমি দেখেছি যে এই যে ব্যাংকিং সেক্টর থেকে সরকার বলছে কম ধার করার ব্যাপারে। ডেফিনেটলি যদি কম ধার করে পারে ভালো, কিন্তু প্রশ্ন হলো যে গ্যাপটা আছে, রেভিনিউ কালেকশন যে টার্গেটটা এসছে, খুবই টাফ হবে আপনার এই টার্গেটটা ফুলফিল করা, তাই না? ফলে আমি যে কথাটা বলবো যে গত অনেক বছর ধরে আপনি দেখবেন যে খরচের যে টার্গেট থাকে, ব্যয়ের টার্গেট থাকে, সেটাও আমরা পৌঁছাই না, এবং আপনার রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেখানে আমরা পৌঁছাই না, এবং ব্যাংক থেকে আমরা যেভাবে বলি ধার করবো সে জায়গায় আমরা থাকি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এর থেকে বেশি ধার করে ফেলি। তো সে জায়গাটা আমি মনে করি যে একটা মানে ফোকাস গভর্নমেন্টের এসছে যে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি ঠিক করতে হবে। পাশাপাশি ওনারা যেহেতু কর্মসংস্থানে গুরুত্ব দিয়েছে, তো কর্মসংস্থানে গুরুত্ব দিলেই আপনার বেসরকারি বিনিয়োগে গুরুত্ব দিতে হবে। কারণ কর্মসংস্থানের দেখা যাচ্ছে কি আপনার 95% অ্যাভাব হলো আপনার হবে বেসরকারি খাতে। ফলে বেসরকারি আপনার সেটা কর্মসংস্থান, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা আপনার ফর্মাল কর্মসংস্থান হোক, সেটা আপনার মোটামুটিভাবে বেসরকারি খাতে হইতে হবে। ফলে এটার বিকল্প নাই। ফলে এটা অটোমেটিক্যালি গভর্নমেন্টকে পুশ করবে